So hello my dear student and welcome to my channel A Journey with Physics where quality matters. So আজকের এই যে টপিকটা হবে আমাদের তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই টপিকটা সেটা হচ্ছে WBGAE অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের 2018 কিন্তু প্রশ্ন ফিজিক্স পেপারের। সো আগের দিনকে তোমরা নিশ্চয়ই 2019 এবং 2019 এর ফিজিক্সের প্রশ্ন কিন্তু আমরা ডিসকাস করেছি এবং তার ডে 1 ডে 2 ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আজকে 2018 হবে এবং সেটা ডে 1। আজকে আমরা টপ 10 অঙ্ক করব অফ 2018 পেপারে এবং সেখান থেকে আমরা প্রচুর কিছু শিখতে পারবো, প্রচুর ভালোভাবে অঙ্ক শিখবো এবং বেসিক্যালি যেটা করেছি আমরা সেটা মডার্ন ফিজিক্সের উপরে ফোকাস করে এবং শেষে আমরা দুটো ইলেকট্রিসিটির উপরে কিন্তু প্রশ্ন শিখবো। সো আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লাগবে এবং তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা চ্যানেলটাকে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ফিট, ওকে। আর পাশে থাকা ভার্চুয়াল বেল আইকনকে অবশ্যই অল প্রেস করে দিও যাতে সমস্ত নোটিফিকেশন আমার কাছে না এসে তোমার কাছে পৌঁছায়, ঠিকঠাক। সো ভিডিওটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট ফর প্রশ্ন নাম্বার 1। সো before actually starting, hi, this is Sujit to take today's class with you. Chalo, let's start. So দেখো ফার্স্ট প্রশ্ন কি। So there is a small air bubble at the center of a solid glass sphere of radius r and refractive index is mu, অর্থাৎ ri হচ্ছে কি mu, অর্থাৎ প্রতিসরাঙ্ক হচ্ছে mu. So what will be the apparent distance of the bubble when viewed from the outside? এবার সেই বাবেলটার আপাত ডিস্টেন্স কত হবে যদি বাবেলটাকে বাইরে থেকে দেখা হয়, তাহলে এটাই তোমাদের হচ্ছে প্রশ্ন, ঠিক। তাহলে প্রশ্নটাকে তুমি যদি ভিজুয়ালাইজেশন করতে চাও তাহলে আমাকে ছবি আঁকতে হবে, আর যদি ছবি আঁকি তাহলে আমাকে ছবি এইভাবে আঁকতে হবে। এইটা হলো একটা সলিড গ্লাস স্ফিয়ার অফ রেডিয়াস r এবং এই সেন্টারে একটা এয়ার বাবল তৈরি হয়েছে। এবারে তুমি যদি বাইরে থেকে দেখো, তুমি যদি চোখ দিয়ে এখান থেকে দেখো তাহলে এর অ্যাপারেন্ট ডিস্টেন্স কি হবে সেটাই তোমাদেরকে জানতে চেয়েছে। তো আমরা কি জানি আপাত গভীরতার ফর্মুলা কি জানি? আপাত গভীরতার ফর্মুলা হচ্ছে জানি আমরা মিউ জানি। যেহেতু চোখ বাইরে আছে অর্থাৎ চোখ লঘু মাধ্যমে আছে তাহলে প্রকৃত ডিস্টেন্সটা উপরে বসে এবং আপাত গভীরতাটা সেটা নিচে বসে। তাহলে প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা, তাহলে ডি প্রাইম কি হওয়া উচিত? ডি বাই মিউ দ্যাট ইজ এখানে ডি মানে নিশ্চয়ই এই ডিস্টেন্স আর এর কথা বলেছে, সো আর বাই মিউ। এটা তোমাদের অ্যান্সার বলে মনে হচ্ছে হয়তো, কিন্তু তোমরা যদি এটা অ্যান্সার করো তাহলে দেন দেয়ার উইল বি আ নেগেটিভ মার্ক বিকজ অফ একটাই কারণ আমরা জানি যদি কোনো সলিড স্ফিয়ার থাকে এবং সেন্টারে যদি তার একটা অবজেক্ট বসানো থাকে বা বস্তু বসানো থাকে তাহলে সেই বস্তু থেকে নিঃসৃত আলো যখন পরিধি পর্যন্ত পৌঁছাবে সেই সবকটা আলোই কিন্তু সেই পরিধির উপরে যে বিন্দুতে মিশছে অর্থাৎ যে তলে গিয়ে মিশছে সেইগুলো কিন্তু লম্বভাবে আপাতিত হয়। বিকজ অফ তোমরা জানো যদি এরকম একটা আমাদের বিভেদ তল থাকে বা যদি বিভেদ তল এরকম থাকে এবং এইভাবে লম্বভাবে যদি রশ্মি এসে পড়ে তাহলে লম্বভাবে বেরিয়ে যায়, অর্থাৎ সেইখানে কোনো প্রতিসরণ হয় না। আর যেখানে প্রতিসরণ হয় না সেখানটায় কিন্তু তাহলে চেঞ্জ অফ অ্যাপারেন্ট ডিস্টেন্স বা চেঞ্জ অফ রিয়েল ডিস্টেন্সের কোনো পরিবর্তন হয় না, ডিস্টেন্স উইল বি সেম দেয়ার। সো এইখান থেকে সমস্ত রশ্মি যখন এই পরিধির উপরে যে কোনো বিন্দুতে বা সার্কামফারেন্সের উপরে যে কোনো বিন্দুতে গিয়ে পৌঁছাচ্ছে তখন কিন্তু সেটা অবজেক্ট থেকে নিঃসৃত হয়ে অর্থাৎ এই বস্তু থেকে নিঃসৃত হয়ে সেটা ওই বিন্দুতে গিয়ে যখন পড়ছে তখন হচ্ছে আমাদের লম্বভাবে আপতিত হচ্ছে। এবার যখন লম্বভাবে আপতিত হচ্ছে তাহলে লম্বভাবেই নিশ্চয়ই বেরিয়ে যাবে, অর্থাৎ দেয়ার উইল বি আ নো রিফ্র্যাকশন ইন দ্য কেস অফ সলিড গ্লাস স্ফিয়ার। তার মানে তুমি যদি এখানে চোখ রাখো তাহলে বস্তুর আপাত গভীরতা যা হবে এবং বস্তুর প্রকৃত গভীরতাও তাই হবে। অর্থাৎ তুমি এখানটা খুব ইজিলি বলতে পারো যেহেতু রশ্মিগুলো লম্বভাবে গিয়ে পড়ছে তাহলে সেখানটা হচ্ছে আমাদের কিন্তু আপাত গভীরতা প্রকৃত গভীরতার কোনো চেঞ্জ নেই। দ্যাট মিনস এখানটা হচ্ছে কি রিয়েল ডিস্টেন্স আর হচ্ছে কি অ্যাপারেন্ট ডিস্টেন্স হচ্ছে সমান এবং সেই ডিস্টেন্সটা হচ্ছে আর। তাহলে বস্তুটাকে তুমি আর গভীরতাই দেখবে, যেহেতু আর গভীরতায় বস্তুটা আছে তাহলে বস্তুটাকে আর গভীরতাই দেখবে।
তাহলে এখানে প্রশ্ন কি বলেছে দেখো, সো এখানে বলেছে হোয়াট উইল বি দ্য অ্যাপারেন্ট ডিস্টেন্স অফ দ্য বাবল হোয়েন ভিউড ফ্রম দ্য আউটসাইড। তাহলে এখানটায় অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার কিন্তু 0 হবে, ঠিক আছে। এখানে যেটা ওরা মিন করতে চেয়েছে সেটা হচ্ছে কি অ্যাপারেন্ট ডিস্টেন্সে কিছু চেঞ্জ বা ডিস্টেন্সে কোনো চেঞ্জ হবে কিনা সেটাই জানতে চেয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি যদি অ্যাপারেন্ট ডিস্টেন্স চায় তাহলে রিয়েল ডিস্টেন্স আর অ্যাপারেন্ট ডিস্টেন্স অর্থাৎ এই অ্যান্সারটা কিন্তু আর হওয়া উচিত, বাট অ্যান্সার কিন্তু হচ্ছে 0 গিভেন আছে। এই 0টা হচ্ছে কিন্তু ওরা এটাই বলতে চেয়েছে যে ডিস্টেন্সের কোনো পরিবর্তন নেই, অর্থাৎ বস্তু আগে যেখানে ছিল এখন সেখানেই আছে। তার মানে অ্যাপারেন্ট ডিস্টেন্সের যদি চেঞ্জ বলতো তাহলে 0তে মার্ক করলে ভালো হতো বা 0 অ্যান্সার দিলে ভালো হতো। কিন্তু যেহেতু এখানে ওরা চেয়েছে দেখো হোয়াট উইল বি অ্যাপারেন্ট ডিস্টেন্স অফ দ্য বাবল, তাহলে অ্যাপারেন্ট ডিস্টেন্স আর রিয়েল ডিস্টেন্স এখন সমান, সেটা আর হওয়া উচিত। বাট অ্যান্সার ইজ হিয়ার ডি। ওকে, ডি অ্যান্সারটা ওরা দিয়েছে, ঠিকঠাক। চলো, আই থিঙ্ক ক্লিয়ার। চলো এরপর নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্নে বলেছে দেখো যে যদি, আচ্ছা মুছে দিয়ে যাবে তাই না, এবার প্রশ্ন নম্বর 2 দেখো। প্রশ্ন নম্বর 2 বলেছে ইন ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দ্যাট ইজ ওয়াইডিএসি পরীক্ষায়, ওয়াইডিএসি এক্সপেরিমেন্টে যদি আমরা একবর্ণী আলোর পরিবর্তে হোয়াইট লাইট ইউজ করি তাহলে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস উইল বি ট্রু। তাহলে অপশন এ তে আমি বলে দিচ্ছি দেখো, অপশন এ তে বলেছে অল দ্য ব্রাইট ফ্রিঞ্জেস উইল বি কালার্ড। তাহলে সমস্ত যেগুলো উজ্জ্বল আছে সেগুলো কালার্ড হয়ে যাবে। দেখা যাক, অল দ্য ব্রাইট ফ্রিঞ্জেস উইল বি হোয়াইট, সমস্ত ব্রাইট ফ্রিঞ্জ যেগুলো আমরা পাবো ইন্টারফারেন্সের প্যাটার্নে সেগুলো হোয়াইট হয়ে যাবে। অপশন সি তে বলেছে দ্য সেন্ট্রাল ফ্রিঞ্জ উইল বি হোয়াইট, কেন্দ্রীয় চরম ম্যাক্সিমা অর্থাৎ কেন্দ্রীয় চরম বিন্দু যেটা সেটা হোয়াইট হয়ে যাবে। অ্যান্ড নো স্টেবল ইন্টারফারেন্স প্যাটার্ন উইল বি অবজার্ভ, কোন স্টেবল ইন্টারফারেন্স প্যাটার্ন অর্থাৎ কোন স্থায়ী ব্যতিচার লক্ষ্য করা যাবে না। এটা হচ্ছে প্রশ্ন, মানে এইগুলো হচ্ছে অপশন। তাহলে অপশন কোনটা হওয়া উচিত? তোমরা জানো যদি হোয়াইট লাইট ইউজ করা হয় তাহলে কেন্দ্রীয় চরম বিন্দুটা সাদা হয়ে যায় আর বাকিগুলো কিন্তু কালার হয়ে যায়, তাই তো? বাকিগুলো হচ্ছে কালার হয়ে যায়। তাহলে আমাদের কেন্দ্রীয় চরম বিন্দু দ্যাট ইজ অফ অপশন সি, দ্যাট ইজ অফ সেন্ট্রাল ম্যাক্সিমাম উইল বি হোয়াইট। দিস উইল বি ইয়োর কারেক্ট অ্যান্সার। দ্য সেন্ট্রাল ফ্রিঞ্জ উইল বি হোয়াইট, দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা উইল বি হোয়াইট। এটা হবে তোমাদের নিশ্চয়ই প্রশ্নের অ্যান্সার, ঠিকঠাক। চলো এবারে 23 দাগের প্রশ্নে যাওয়া যাক। হাউ দ্য লিনিয়ার ভেলোসিটি ভি অফ অ্যান ইলেকট্রন ইন দ্য বোর অরবিট রিলেটেড টু ইটস কোয়ান্টাম নাম্বার n। চলো লেখা যাক। তো দেখো প্রশ্ন আর অপশন গুলো লক্ষ্য করো। তাই অপশন গুলোতে বলেছে দেখো ভি প্রপোর্শনাল টু 1/n, ভি প্রপোর্শনাল টু 1/n স্কয়ার এন্ড ভি প্রপোর্শনাল টু 1/√n এন্ড ভি প্রপোর্শনাল n। তাহলে আমাদের কক্ষীয় বেগ অর্থাৎ লিনিয়ার ভেলোসিটি দ্যাট ইজ রৈখিক বেগ কিভাবে তার কোয়ান্টাম নাম্বারের সঙ্গে জড়িত থাকবে, এটা হচ্ছে প্রশ্ন। এটাকে আমরা দুটো ভাবে করতে পারি, ঠিকঠাক। সো ফার্স্ট প্রসেসটা কি হবে দেখো, ফার্স্ট প্রসেসটা হবে যেটা তোমাকে একটু রিমেম্বার করে রাখতে হবে, বিকজ অফ ইউ আর গোয়িং টু ক্র্যাক দ্য WB JEE physics or WB or JEE main physics. So you have to remember something. সেই সামথিং এর মধ্যে আমরা হলো n তম কক্ষের ভেলোসিটি জানি, আমরা হচ্ছে কি হাইড্রোজেন অ্যাটমের n তম কক্ষের ভেলোসিটি জানি c/137n হয়, c/137n হয়। এরপর শুধু এটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে হলো, এবং হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে কি হয় Vn সমান c/137n ইনটু কিন্তু আমাদের z হয়, ঠিক জেডটা হলো অ্যাটমিক নাম্বার। সো এই ফর্মুলাটা তোমাকে কিন্তু রিমেম্বার করে রাখতে হবে ফর হাইড্রোজেন অ্যাটম এবং হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রেও। তাহলে জেড এর ভ্যালু তুমি সেই অ্যাটমিক নাম্বার বসিয়ে দিলে সেই পরমাণুরও কিন্তু n তম কক্ষের ভেলোসিটি কিন্তু পেয়ে যেতে পারো। অর্থাৎ Vn সমান c/137n ইনটু z। তাহলে যদি Vn থেকে লক্ষ্য করে নাও তাহলে Vn is proportional to 1/n, that is your option will be option A. So your answer will be option A. So এটা তো ফার্স্ট প্রসেস হলো। সেকেন্ড প্রসেস থেকে কি করে পাওয়া যায়?
সেকেন্ড প্রসেস থেকে যেটা পাওয়া যায়, ফার্স্ট প্রসেসটা কিন্তু সেকেন্ড প্রসেস থেকেই সাবসেট করে নিয়ে আসা, ঠিক। সো ফার্স্ট প্রসেসটা এটা হলো। সেকেন্ড প্রসেস যেটা হলো হবে, দেখো আমাদের হচ্ছে কি MVN/Rn সমান NH/2π হয়। এটা হচ্ছে আমাদের বোরের স্বীকার্য। তাহলে এখান থেকে আমি যদি Vn বার করি, এমটা তো কনস্ট্যান্ট, শুধু যদি MVN বার করো তাহলে NH/2π ইন্টু Rn হয়। এইবারে খুব ভালো করে লক্ষ্য করো, NH/2π Rn এর জায়গায় তুমি লিখতে পারো n² কিন্তু A0, n² A0 তুমি লিখতে পারো। তাহলে এখানকার n আর এখানকার 1/n², তাহলে কাটাকুটি করলে নিশ্চয়ই 1/n একটা ফ্র্যাকশন তুমি পাবে। তাহলে MVN যা, Vn ও প্রপোর্শনাল টু 1/n, তাই বিকজ m হচ্ছে কনস্ট্যান্ট রাশি। তাহলে from 1 and from 2 both কিন্তু giving same answer, that is Vn is proportional to 1/n. that means n তম কক্ষে লিনিয়ার ভেলোসিটি, বা এই কথাটা ঘুরিয়েও আসতে পারে মোমেন্টাম, বিকজ লিনিয়ার ভেলোসিটি এক্সপ্রেশন যা হবে, মোমেন্টামের এক্সপ্রেশন অর্থাৎ রিলেশনও কিন্তু সেম টাইপের হবে। তোমাকে প্রশ্নটা কিন্তু দুটো ভাবেই আসতে পারে, n তম কক্ষের লিনিয়ার ভেলোসিটি এবং n তম কক্ষের মোমেন্টাম, দ্যাট ইজ আ লিনিয়ার মোমেন্টাম। রৈখিক ভরবেগ কি হবে, বোথ কেসেই কিন্তু অ্যান্সারটা হবে সেম, এবং সেটা হলো 1/n। ঠিকঠাক শেখা গেছে। চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ থার্ড। সো দেখো ফোর্থ কোশ্চেন কি। সো হাফ লাইফ অফ দ্য রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট অফ আওয়ার নিউক্লিয়াস ইজ 3 days, ঠিক আছে। সো what fraction of the initial number will decay on the third day? তাহলে 3 নম্বর দিনে দ্যাট ইজ থার্ড ডে তে ইনিশিয়াল ফ্র্যাকশনের কত শতাংশ বা কত গুণ সেটা হচ্ছে ডিকে হবে থার্ড ডেতে, ঠিক। থার্ড ডেতে কত শতাংশ ডিকে হবে সেটাই তোমাকে, বা কত ফ্র্যাকশন ডিকে হবে সেটাই জানতে চাইছে। তোমাকে অপশন গুলো দিয়ে দিই, দ্যাট ইজ অফ 0.63, 0.5, তারপরে 0.37 and 0.13. There are the four options. These are the four options. এবার বলো how to calculate this. So before actually calculate this, আমাদের কিন্তু থার্ড ডে এর কনসেপ্টটা সম্পর্কে জানতে হবে। থার্ড ডে এর কনসেপ্ট কি না, থার্ড ডে বা থার্ড সেকেন্ড, সিক্সথ সেকেন্ড, এইটার কনসেপ্ট হলো যদি থার্ড ডে হয় 1, 2, 3, এইটা হলো 3খানা দিন। থার্ড ডে মানে হলো সেকেন্ড ডের এন্ডিং এন্ড থার্ড ডের কাউন্টিং শুরু। এই মাঝখানে যে আমি এক দিনের যে গ্যাপ পাবো, দিস ইজ কল্ড আ থার্ড ডে। তার মানে কি, যদি তোমাকে বলে ফোর্থ সেকেন্ড, দ্যাট ইজ ফোর্থ সেকেন্ড মানে হলো 3 নম্বর সেকেন্ডের শেষ, এবং 3 নম্বর সেকেন্ড থেকে 4 নম্বর সেকেন্ড পর্যন্ত পৌঁছাতে যে টাইমটা স্পেন্ড হবে, যে 1 সেকেন্ডের গ্যাপ থাকবে, সেই 1 সেকেন্ডের গ্যাপটাকে আমরা বলবো ফোর্থ সেকেন্ড। দ্যাট ইজ ফোর্থ মানে হলো ওই পার্টিকুলার সেকেন্ডটা। তাহলে থার্ড ডে মানে কি, 3 নম্বর পার্টিকুলার দিনটা। সাপোজ হচ্ছে তোমাদের বাড়িতে কোন একটা কাজ হবে, তোমাদের কাজের হবে, তোমাদের মিস্ত্রি বলে গেছে সোম, মঙ্গল, বুধ, এই 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে থার্ড ডে মানে হলো বুধবার মিস্ত্রিরা কত কাজ করছে সেটাই তোমাকে বার করতে হবে। তার মানে মঙ্গলবার ডেট শেষ আর বুধবার কাজ শেষ হওয়া পর্যন্ত এই যেটুকু কাজ হবে সেটা হলো থার্ড ডে এর কাজ। দ্যাট ইজ 2 নম্বর দিনের শেষ এবং 3 নম্বর দিনের শেষ পর্যন্ত, অর্থাৎ 2 নম্বর দিনের শেষ এবং 3 নম্বর দিনের শেষ পর্যন্ত মাঝখানে যে গ্যাপটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে কি থার্ড ডে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখন থার্ড ডে তে তৃতীয় দিনে কত ফ্র্যাকশন হচ্ছে কি ডিকে হয়েছে সেটাই তোমাকে বার করতে হবে, ঠিকঠাক। and we know our formula very well, n equals to n naught e to the power minus lambda t, ঠিক। এইটা আমরা জানি। তাহলে আমরা কি ফর্মুলা জানি না, n equals to n naught e to the power minus lambda t, যেখানে n হলো অবশিষ্ট মৌল, n naught হলো প্রাথমিক মৌল, দ্যাট ইজ t equals to 0 সময় কতটা পরিমাণে
আমাদের তেজস্ক্রিয় মৌল ছিল, ল্যামডা হলো আমাদের ডিকে কনস্ট্যান্ট এন্ড টি হলো আমাদের টাইম। আফটার দা টাইম টি টাইম পরে এন মৌল অবশিষ্ট পড়ে আছে কোন একটা তেজস্ক্রিয় মৌল থেকে, ঠিক আছে? এন হচ্ছে অবশিষ্ট মৌল। তাহলে আমাদের যে টার্গেট হবে কিভাবে অঙ্কটা করব, সেটার যে প্ল্যানিং হবে সেটা হলো এইরকম হওয়া উচিত নিশ্চয়ই, যে আমরা টোটাল তৃতীয় দিন অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে দিন মিলে তেজস্ক্রিয় কতটা বিঘটন হচ্ছে সেটা বার করব, এবং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডে এই দুটো দিন মিলিয়ে আমরা হচ্ছে কতটা তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ হচ্ছে সেটা বার করব। তাহলে সেই দুটোকে বিয়োগ করলে নিশ্চয়ই পাওয়া উচিত যেটা তৃতীয় দিনের কতটা ফ্র্যাকশন হচ্ছে ডিকে হয়েছে। গট ইট মাই ওয়ার্ডস? তাহলে যেভাবে আমরা করব সেটা হলো আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে দিন মিলে কতটা তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ হচ্ছে সেটা বার করব। তাহলে টোটাল 3 ডেজের তুমি তেজস্ক্রিয় বিকিরণ পেয়ে গেলে, এন্ড ফার্স্ট এন্ড সেকেন্ড ডের टोटल 2 डेजের তুমি तेजस्क्रिय যদি বিকিরণ করে এবং সেই দুটোকে যদি आपस में घटा दो तो जो रिजल्ट आएगा वही आएगा আমাদের 3 নম্বর দিনের ফ্র্যাকশন কতটা। হোয়াট ইট? চলো তাহলে করে যাক। তাহলে আমরা ধরেই নিলাম হচ্ছে কি প্রাথমিক নাম্বার n0 ছিল, প্রাথমিক মৌল n0। তাহলে তুমি এখান থেকে n2 বার করো। n2 মানে হচ্ছে কি দ্বিতীয় দিনে অর্থাৎ টোটাল ফার্স্ট এন্ড সেকেন্ড ডে মিলে কতটা বিঘটন হয়েছে বা কতটা অবশিষ্ট হয়েছে, যা খুশি ভাবে ভাবতে পারো। n2 পাবো সেটা n0 e টু দি পাওয়ার মাইনাস অফ ল্যামডা, ল্যামডাকে ল্যামডাই রাখো আর এটাকে 2 বসিয়ে দাও, তাহলে 2 ল্যামডা আসলো। ঠিকঠাক, তাহলে 2 ল্যামডা আসলো। সিমিলারলি n3 কত আসবে? n3 আসবে e টু দি পাওয়ার মাইনাস অফ 3 ল্যামডা। ঠিকঠাক, বিকজ টাইমের জায়গায় আমরা 3 বসিয়েছি এবং টাইমের জায়গায় 2 বসিয়েছি। সো থার্ড ডে ফ্র্যাকশন, যেটা হবে নিশ্চয়ই দেখো দ্বিতীয় দিনে বেশি থাকবে আর 3 নম্বর দিনে আস্তে আস্তে করে কিন্তু ডিকে গুলো কমতে থাকবে। দ্যাট ইজ অফ n2 মাইনাস অফ n3 হবে। ঠিক, আর যদিও মাইনাস আসে তোমরা ওটাকে মড সাইন করে দেবে, বিকজ অফ এটা সমস্ত তো মড সাইনেই আছে। ঠিক, নো প্রবলেম। তাহলে তোমাকে এবারে দেখো n0 টা কমন তুলে নিলাম, আমি e টু দি পাওয়ার মাইনাস 2 ল্যামডা করলাম, মাইনাস হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস 3 ল্যামডা করলাম, e টু দি পাওয়ার মাইনাস 3 ল্যামডা করলাম। এবার ল্যামডা সমান আমরা কি জানি দেখো, ল্যামডা সমান কিন্তু আমরা জানি ln2/t, ln2/t। যে টিটা হলো আমাদের অর্ধায়ু, সেই অর্ধায়ুটা কিন্তু আমাদের 3 ডেজ বলে দিয়েছে, অর্ধায়ুটা হচ্ছে 3 ডেজ বলে দিয়েছে। ঠিক, অর্ধায়ুটা হচ্ছে কি 3 ডেজের অর্ধায়ু বলে দিয়েছে। সো আমরা কিভাবে করবো এবার দেখো, তাহলে 3 ডেজের অর্ধায়ু বলে দিয়েছে, তাই ল্যামডা সমান ln2/t আমরা জানি এবং টিটা হচ্ছে এর মান হচ্ছে 3 ডেজ, এটা আমরা জানি যেহেতু বলে দিয়েছে। তাহলে n0 e টু দি পাওয়ার মাইনাস 2 ল্যামডা, 2 ল্যামডার জায়গায় তুমি বসাতে পারো 2 ln2 বাই নিশ্চয়ই টি বসাতে পারো। আচ্ছা, টি এর জায়গায় তোমরা এবারে 3 নাই বসিয়ে দাও, টি এর জায়গায় 3 বসিয়ে দাও, মাইনাস e টু দি পাওয়ার মাইনাস অফ 3 ল্যামডা, দ্যাট ইজ অফ ln2 বাই অফ 3, দ্যাট ইজ অফ ln2 বাই অফ 3। ঠিকঠাক, 3 ল্যামডার জায়গায় এটা বসাতে পারি আমরা ln2/3। সো এবার ক্যালকুলেশন কি বলছে, আমাদের একটা ফর্মুলা জানা আছে নিশ্চয়ই, ফর্মুলা জানা আছে যে e টু দি পাওয়ার ln x মানে হলো x, তাই তো? e টু দি পাওয়ার ln x দ্যাট ইজ অফ x। সো এইখান থেকে তোমরা যেটা করতে পারো দেখো, এটা উপরে যদি পাওয়ারে চলে যায় তাহলে তুমি যেটা লিখতে পারবে সেটা হচ্ছে কি n0 2 টু দি পাওয়ার মাইনাস অফ 2/3 মাইনাস অফ যেটা লিখতে পারবে, মাইনাস অফ যেটা লিখতে পারবে 2 টু দি পাওয়ার মাইনাস 1, বিকজ 3 ক্যান্সেল, সামনে 1 আছে আর মাইনাস আছে মানে মাইনাস 1 ভাবতে পারো, সেই মাইনাস 1টা চলে গেল 2 টু দি পাওয়ার মাইনাস 1 এ, বিকজ আমরা তো জানি ln a টু দি পাওয়ার x মানে x ln a, তাই তো লগ ন্যাচারালে। তাহলে আমরা এটা লিখতে পারি। এরপরে দেখো, সো আই হোপ এই পর্যন্ত লেখা কমপ্লিট। চলো পরেরটাতে এবারে যাওয়া যাক। সো পরের পার্টটাতে যেটা হবে, পরের পার্ট যেটা হবে তোমাদের দেখো,
সেটা হচ্ছে আমাদের এই যে ফ্র্যাকশনটা ছিল সেটা n2 মাইনাস অফ n3 বাই অফ n0 করে দাও সমান সমান 2 টু দি পাওয়ার মাইনাস 2 এর 3 সেটাকে লিখতে পারো 1 বাই 2 টু দি পাওয়ার 2/3 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 দ্যাট ইজ অফ হাফ, এটা লিখতে পারো। এবার দেখো 1 বাই 2 টু দি পাওয়ার 2 এর 3 এর ভ্যালু আমরা জানি না, তার মানে সামহাউ এই যে গিভেন ভ্যালুটা দিয়েছিল প্রশ্নের সাথে কিউব রুট অফ 0.25 সমান 0.63 এটাকে কাজে লাগাতে হবে, তাই তো? কিউব রুট অফ 0.25 দ্যাট ইজ অফ 0.63 এটাকে তোমার কাজে লাগাতে হবে। এবার হাউ টু ইন্ট্রোডিউস দিস, এবার কিভাবে এটা আমরা এটার মধ্যে ইন্ট্রোডিউস করবো বা ঢোকাবো বা কিভাবে কাজে লাগাবো, হাউ টু ইউজ ইট, কিভাবে আমরা ব্যবহার করবো দেখে নাও। সো 0.25 এর কিউব রুট আছে, এইটাকে তুমি কি লিখতে পারো, দ্যাট ইজ অফ 25/100 এর হোল কিউব, সরি হোল কিউব নয় হোল 1/3 লিখতে পারো, 25/100 হোল 1/3 লিখতে পারো। এবার রুট 25/100 মানে কত লিখতে পারো, সেটা হচ্ছে দেখো 5 এর 10 লিখতে পারো, ঠিক? তো ওইটা রুটটাও নিশ্চয়ই থাকবে না, সরি মাই মিস্টেক। সো এটাকে তুমি লিখতে পারো 5 এর 10 এর হোল স্কোয়ার, 5 এর 10 এর হোল স্কোয়ার, আর হোল স্কোয়ারটা বাইরে চলে গেলে নিশ্চয়ই 2 টু দি পাওয়ার 2 এর 3। তাহলে এবার 5 এর 10 মানে কত, দ্যাট ইজ অফ হাফ টু দি পাওয়ার 2 এর 3, ঠিক? হাফ টু দি পাওয়ার 2 এর 3। সো এক্স্যাক্টলি সেইটাই আছে, হাফ টু দি পাওয়ার 2 এর 3 আছে। সো এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 এর 3 মানেই হলো হাফ টু দি পাওয়ার 2 এর 3। তার মানে তোমরা ইজিলি এই 2 টু দি পাওয়ার 2 এর 3 এর জায়গায়, সো আই হোপ তোমাদের এটা লেখা কমপ্লিট হয়ে গেছিল, তাহলে এইটার জায়গায় আমরা কিন্তু ইজিলি 0.63 বসাতে পারবো, এটার জায়গায় 0.63 আর হাফের জায়গায় নিশ্চয়ই 0.5। সো এটা বিয়োগ করলে 0.13। সো ইয়োর অপশন উইল বি ডি। সো এটা নিশ্চয়ই সেই ফ্র্যাকশনটা হয়েছে, ইনিশিয়ালের কত ফ্র্যাকশন আমাদের বিকিরিত হয়েছে, তাহলে ডেল্টা n বাই n0 that is 0.13. so third day will decay সেটা হলো 0.13 হবে, ঠিকঠাক? খুব ভালো প্রশ্ন, এটা খুব মজাদার প্রশ্ন এবং ভালো প্রশ্ন। চলো পরের দাগে যাওয়া যাক। সো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার হচ্ছে 5। কোশ্চেন নাম্বার 5, that is an electron is accelerated through a potential that is of 10 kilovolt from rest and de Broglie wavelength of that electron is lambda. So what should be the accelerating voltage? তাহলে এবারে accelerating voltage কত হলে তার wavelength কিন্তু ডাবল হবে, অর্থাৎ তার তরঙ্গদৈর্ঘ্য এবারে ডাবল হবে। সো ভেরি ভেরি গুড কোশ্চেন। তোমাদের কোয়ান্টাম ফিজিক্স দ্যাট ইজ আ মডার্ন ফিজিক্স কিন্তু এই বছর ওভারলুক করে দিয়েছে তোমাদের ডব্লিউবি সিলেবাস থেকে, বাট মডার্ন ফিজিক্সের মতো কিন্তু ইজি জিনিস ছিল না, বিকজ সেখান থেকে খুব ছোট ছোট প্রশ্ন আসে এবং খুব ইজি টাইপের প্রশ্ন আসে, খুব ইজি টাইপের। সো এই প্রশ্নটাও খুব ইজি। সো আমি তোমাদের এটার সঙ্গে থিওরিটাও বলছি, দ্যাট ইজ থিওরি তো বলা সম্ভব নয়, ফর্মুলাটাই বলা সম্ভব। তাহলে ফর্মুলাটা কি হবে, আমরা এইটা জানি, তোমরা যদি ক্লাস 11ও অন্তত কেমিস্ট্রি ভালো করে পড়ে থাকো তাহলে ল্যামডা ইকুয়ালস টু h/p, এটা জানো, দ্যাট ইজ অফ ডি ব্রগলি ওয়েভলেন্থ। তাহলে h/p এর পরে কি লিখতে পারো, √2me, দ্যাট ইজ অফ রিলেশন বিটুইন দ্য মোমেন্টাম এন্ড দ্য এনার্জি অফ এন পার্টিকেল। তাহলে পার্টিকেলের এনার্জি আর তার মোমেন্টামের মধ্যে সম্পর্ক, এটা জানি। এইবারে আমরা এটাও জানি, তাহলে দ্যাট ইজ অফ h/2m ev ও জানি। এই ই জায়গায় আমরা ই ইন্টু ভি বসাতে পারি, বিকজ অফ এনার্জি মানে হলো ভোল্টেজ ইন্টু পোটেনশিয়াল, দ্যাট ইজ অফ ভোল্টেজ ইন্টু চার্জ, পোটেনশিয়াল নয়, ভোল্টেজ আর পোটেনশিয়াল একই কথা। সো এবার তুমি খুব ভালো লক্ষ্য করো, এখানটায় যেটা তোমার লাগবে অনলি কিন্তু ল্যামডা ইকুয়ালস টু 1/√v, এইটাই খালি লাগবে, আর বাদ বাকি সব কিন্তু তোমাদের কনস্ট্যান্ট। h কনস্ট্যান্ট, m কনস্ট্যান্ট, e কনস্ট্যান্ট, বিকজ অফ একটা পার্টিকেলের কথা বলছি ইলেকট্রন, তাহলে তার মাসও কনস্ট্যান্ট ধরে নিয়েই আমরা অঙ্কটা করব, মানে মাসের কোনো এফেক্ট এখানে পড়বে না অ্যাকচুয়ালি। সো আমরা ওটাকে অমিট করতে পারি। তাহলে ল্যামডা প্রপোর্শনালি যদি 1/√v হয়, তাহলে ইউ ক্যান সে ল্যামডা 1/λ2 দ্যাট ইজ অফ √ওভার, কিন্তু যেহেতু ব্যস্তানুপাতিক ল্যামডা 1 এর জন্য করেসপন্ডিং যে ভোল্টেজ v1 নিচে আর v2 উপরে,
ঠিকঠাক। নাও ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভোল্টেজ V2। এবারে ল্যামডা 1টাকে বলেই দিয়েছে, দেখো ওয়েভলেন্থ ল্যামডা এবং V1 10 কিলোভোল্ট। তাহলে ল্যামডা 1 বলে দিয়েছে ল্যামডা, V1 বলে দিয়েছে সেটা তোমার 10 কিলোভোল্ট, এন্ড V2 তোমাকে বার করতে হবে। প্রশ্নটা এখন এইরকম দাঁড়িয়ে গেল, এবং ল্যামডা 2 সেটা হচ্ছে কিন্তু ডাবলড বলেছে, দ্যাট ইজ 2 ল্যামডা হবে। তাহলে এখান থেকে তুমি ল্যামডা ল্যামডা বসাও, ল্যামডা 2 এর জায়গায় 2 ল্যামডা বসাতে পারো, V2 এর জায়গায় তুমি V2 রুট বসিয়ে দাও, আর V1 এর জায়গায় তুমি 10 কিলো ভোল্ট বসাও, দ্যাট ইজ 10 কিলো ভোল্ট মানে হলো 10,000, তাই তো? সো এইটা ক্যান্সেল হলো। এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এইটা দিয়ে এইটা ক্যান্সেল হবে 5000। সো V2 এর রুট সমান কিন্তু 5000 আসছে, এত ভোল্ট। তাহলে V2 সমান কত হবে? এটা স্কোয়ার, V2 সমান তাহলে নিশ্চয়ই এটা স্কোয়ার, 5000 এর স্কোয়ার নিশ্চয়ই 25 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ভোল্টেজ, 25 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ভোল্ট। সো নান অফ দ্য অপশন ইজ হিয়ার, কোন অপশনই এখানে কিন্তু 25000 ভোল্টেজের মধ্যে নেই। ঠিক 25 মানে 25000 নয়, অ্যাকচুয়ালি 25 ইন্টু 10 টু দি পাওয়ার 6, বিকজ এটা রুট V2 ছিল। তাহলে আমাদের কিন্তু অপশনে গন্ডগোল আছে, ঠিকঠাক অপশনে গন্ডগোল আছে। তাহলে এইটা যেটা হবে তোমাকে ক্যালকুলেশন আমি এটা দেখিয়েছি, এরপরে যেটা বাকিটা সেটা হচ্ছে তোমাদের হাতে। ঠিক তোমরা কোনটা অ্যান্সার করবে, বিকজ 20000 হবে না, 40000 হবে না, 5000 হবে না, 2.5 হবে না, 2.5 কিলোভোল্ট হবে না, 2.5 সামথিং 10 টু দি পাওয়ার 7 হবে, দ্যাট ইজ 25 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ভোল্টেজ আসছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হওয়া উচিত, বিকজ আমি কোথাও ক্যালকুলেশন ভুল করিনি। ল্যামডা 2 ল্যামডা বসিয়েছি, 1/v V2 বাই V1, V2 বার করেছি, V1 টা আমাদের 10,000 বলে দিয়েছিল। সো V1 টা রুটের ভেতরে ছিল 10,000, দাঁড়াও V1 টা রুটের ভেতরে 10,000 ছিল, তাহলে রুটের ভেতরে 10,000 ছিল, তাহলে দুইটা কাটবে না, এখন দুইটা রেখে দাও। সো এটা 10,000, আচ্ছা 10,000 মানে কত হবে? 100 হবে, তাই তো? তাহলে V2 রুট V2 বাই 2 সমান, সরি এখানটা থেকে 1 আসলো, হাফ, এটা রুট V2 বাই এটা 100 পেলে নিশ্চয়ই, এবং 2 দিয়ে 100 কাটলে এটা 50, তাহলে রুট V2 সমান সমান কিন্তু পেলাম 50, দ্যাট ইজ V2 সমান সমান কিন্তু 2500 ভোল্ট। তাহলে এটা হবে, তাহলে অপশন ডি উইল বি ইওর কারেক্ট আনসার, অপশন ডি উইল বি ইওর কারেক্ট আনসার, দ্যাট ইজ 2.5 কিলোভোল্ট। ঠিকঠাক 2500 ভোল্ট আছে, ঠিক আছে, মাই মিস্টেক ছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন। সো দেখো কোশ্চেন নাম্বার 6, ইনপুট কি বলেছে দেখো, এ এন্ড বি, ইনপুট এ এন্ড বি, এ ইনপুট আর বি ইনপুট 1 and 0 স্টেটে বলে দিয়েছে। এবারে তোমাকে পসিবল আউটপুট জানতে চেয়েছি XY সম্পর্কে, এবং 4 অপশনস আর গিভেন। সো পসিবল আউটপুট ও X and Y এর কি হতে পারে, ঠিক আছে, এবং A ইনপুট আর B ইনপুট কে ফিক্সড করে দিয়েছে, দ্যাট ইজ অফ A1 and B0। আর এখান থেকে আর ডায়াগ্রামটা তোমাকে দিয়েছে, এবারে কিভাবে তুমি এটাকে সলভ করবে, এটাই হচ্ছে তোমার প্রশ্ন। সো দেখো কি করে করব আমরা, খুব ভালো করে যদি লক্ষ্য করো, এরকম টাইপের সার্কিট কিন্তু তোমাদের বইতে কোথাও ছিল না, তাই তো? এরকম টাইপের সার্কিট কিন্তু নেই। এইটা একটা সার্কিট, দেখো এখানকার আউটপুটটাকে Y এর ইনপুটে ঢোকানো হয়েছে, অর্থাৎ এই ন্যান্ড গেটের ইনপুটে ঢোকানো হয়েছে, ন্যান্ড গেট একদম ইনপুটে ঢোকানো হয়েছে, আর এইখানকার আউটপুটটা নিয়ে গিয়ে এই ফার্স্ট ন্যান্ড গেটের ইনপুটে কিন্তু ঢোকানো হয়েছে, এবং সেই ইনপুটের ভ্যালুটা কত বলে দিয়েছে 1, এবং এখানকার যে আউটপুট থেকে ভ্যালুটা এসছে ইনপুটে ঢুকছে সেটাকে কিন্তু আমাদের 0 বলে দিয়েছে। তাহলে X আর Y এর স্টেবল আউটপুট কি হবে সেটা তোমার জানতে চেয়েছে। এবার তোমাকে এটাকে একটা গেস করতে হবে, খুব ভালোভাবে গেস করতে হবে। দেখো এখানে যদি তুমি এখানে যা মান হবে ইনপুটেও নিশ্চয়ই সেই মানটা ঢুকবে, বিকজ এইটার সঙ্গে এটা কানেক্টেড আছে। এর ফার্স্ট ন্যান্ড গেটের আউটপুট সেটা ঢুকেছে সেকেন্ড ন্যান্ড গেটের একটা ইনপুটে,
অর্থাৎ এখানকার আউটপুটের ভ্যালু এখানকার ইনপুটের ভ্যালুর সঙ্গে সমান হবে। তাহলে এখানে যদি ইনপুটটা 0 হয় তাহলে এখানকার আউটপুটটাও নিশ্চয়ই 0 হবে। দ্যাট ইজ উই ক্যান সে x ইকুয়ালস টু 0। ঠিকঠাক। এবং এখানকার আউটপুট এখানকার ইনপুটে ঢুকেছে, অর্থাৎ এখানকার ইনপুটের যা ভ্যালু এখানকার আউটপুটেরও কিন্তু তাই ভ্যালু হওয়া উচিত। তাহলে y ইকুয়ালস টু 1 এটা আমরা পেলাম। x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 1। এবার কোথায় আছে দেখো অপশন, x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 1, তোমাদের কিন্তু অপশন সি তে আছে। সো এইভাবে তুমি করতে পারো, না কোনো কিছু ঝামেলার দরকার নেই। আর একটা উপায়ে তুমি করতে পারো ম্যাচ করছে কিনা, অর্থাৎ তুমি যে এই গিভেন যে 4টে অপশন আছে সেই 4টে অপশনকে তুমি ধরে ধরে করে দেখতে পারো কিনা ম্যাচ করছে কিনা। তুমি ফার্স্ট অপশনটা দেখো, a দ্যাট ইজ x1 y1। তুমি x এ 1 বসালে এবং এই 1 এর ভ্যালুটা কিন্তু এই সেকেন্ড ন্যান্ড গেটের ইনপুটে রিফ্লেক্ট করবে। সেটা কখনোই সম্ভব নয়, বিকজ এখানটায় তো 0 ভ্যালু বলে দিয়েছে, তাই না? 0 ভ্যালু বলে দিয়েছে, কখনোই সম্ভব নয়। আচ্ছা তুমি যদি এখানটা 0 ধরো, এখানে যদি b1 ধরো, bটাও 0 ধরো, bটা 0 বলে দিয়েছে, তাহলে 0 0 ন্যান্ড গেট কি হয়? 1 হয়। দেখো y1 এই সেই y1টা কিন্তু এখানে রিফ্লেক্ট করেছে, অর্থাৎ কিন্তু স্যাটিসফাইড অবস্থায় যাচ্ছে। এগেন রিপিট করছি, তুমি যদি x টাকে 0 ধরো তাহলে এখানে 0 ঢুকলো এবং bটাকে 0 তো ভ্যালু বলেই দিয়েছে, bটা 0, তাহলে 0 0 ন্যান্ড গেট কত? 1 হয়। আউটপুট 1, সেই 1টাই কিন্তু রিফ্লেক্ট করেছে দেখো ফার্স্ট ন্যান্ড গেটের ইনপুটে, তাহলে কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে। এবারে যদি x টাকে 0 ধরে y1 পেয়েছি, বিকজ এখানে 0 ধরা মানে x এর ভ্যালু 0 ধরা। এবার x0 আসবে যদি আমরা ধরে নিই y1 আর a1, দেখা যাক আসে কিনা। তাহলে a1 এন্ড এইটাও 1, তাহলে 1 1 এর ন্যান্ড গেট কত? 0 হয়। 1 1 এর ন্যান্ড গেট 0 হয়। 0 ন্যান্ড গেট এখানে, তার মানে x এ 0 আসছে, অর্থাৎ সেই 0টাই কিন্তু আমরা এখানটা রিফ্লেক্ট করেছে, অর্থাৎ সেই 0টা এখানে ফিরে পেয়েছি। তাহলে x0 y1 এই অপশন ব্যতীত তুমি আর অন্য কোনো অপশন খুঁজে পাবে না যেখানে এই কন্ডিশন গুলো কিন্তু স্যাটিসফাই করতে পারে। ঠিক আছে, তাহলে তোমাদের অপশন যেটা হবে অ্যান্সার, তোমার অ্যান্সার হবে অপশন সি। দিস ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। ঠিকঠাক। চলো এর পরের প্রশ্নে যাওয়া যাক, যেটাও আমাদের মডার্ন ফিজিক্স থেকে। চলো, সো দেখো কোশ্চেন নাম্বার 7 কি রয়েছে? হোয়াট উইল বি দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য রেজিস্টার অফ 6 কিলো ওহম ইফ দ্য ব্রেকডাউন ভোল্টেজ অফ দ্য জেনার ভোল্টেজ, দ্যাট ইজ জেনার ভোল্টেজ, সেটা হলো 6 ভোল্ট। ঠিক আছে, এবং সাপ্লাই ভোল্টেজ কত বলে দিয়েছে? দ্যাট ইজ 10 ভোল্ট বলে দিয়েছে, এবং তোমাদের যে লোড রেজিস্ট্যান্স সেটা 4 কিলো ওহম বলে দিয়েছে। সো দিস ইজ দ্য ইয়োর প্রবলেম। সো অপশন কি হবে? 2 এর 3 1 10 আর 3 এর 2, 2 এর 3 10 1 আর 3/2 মিলি অ্যাম্পিয়ার, 3/2 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, বি আর সি উল্টে গেছে, যাই হোক 10 আর 1টা উল্টে গেছে। সো এটা কি করে করব আমরা অঙ্কটাকে? তোমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে কি আমাদের ভিজেড সেটা হচ্ছে কি 6 ভোল্ট বলে দিয়েছে। ভিজেড সমান সমান আমাদের 6 ভোল্ট বলে দিয়েছে, দ্যাট ইজ অফ জেনার ভোল্টেজ। অর্থাৎ যদি জেনারের দু প্রান্তে 6 ভোল্ট থাকে তবেই কিন্তু জেনার অন হবে, দ্যাট ইজ অফ জেনার কারেন্ট ফ্লো করতে স্টার্ট করবে। এর লেস দেন হলে হবে না নিশ্চয়। ঠিক, তাহলে জেনারের দু প্রান্তে যে ভোল্টেজটা দরকার সেটা হচ্ছে আমাদের 6 ভোল্ট দরকার। তাহলে তুমি যদি এই লুপটাকে লক্ষ্য করো, এই যে ফার্স্ট লুপটা, তার মধ্যে যদি জেনার ভোল্টেজের অ্যাক্রসে 6 ভোল্ট চলে যায়, তাহলে কেভিএল যেটা বলছে আমাদের কিরচফস ভোল্টেজ ল বা কারশফ ভোল্টেজ ল, তাহলে 6 ভোল্ট ওখানে চলে গেল, আর বাকি যে ভোল্টেজটা পড়ে থাকলো দ্যাট ইজ অফ 10 - 6, দ্যাট ইজ অফ 4 ভোল্ট, সেই 4 ভোল্টটা নিশ্চয়ই থাকবে হচ্ছে আমাদের এই 6 কিলোর দু প্রান্তে। এই 6 কিলোর দু প্রান্তে থাকবে, বিকজ 6 কিলো ওহমের, বিকজ 6 কিলোটাই একমাত্র রেজিস্ট্যান্স ওই সার্কিটে আমরা খুঁজে পেয়েছি, অর্থাৎ এই লুপটাতে খুঁজে পেয়েছি। তাহলে এই লুপটাতে দুটো রেজিস্ট্যান্স আছে, দ্যাট ইজ অফ 6 কিলো ওহম এন্ড জেনার ভোল্টেজ। জেনারটাকেও তুমি একটা রেজিস্ট্যান্স হিসেবে ভাবতে পারো।
তাহলে এই রেজিস্ট্যান্স বা এই জেনারেল অ্যাক্রসে যদি 6 ভোল্ট হয়ে যায় বিভব পতন, তাহলে বাকি যে 10 মাইনাস অফ 6 দ্যাট ইজ 4 ভোল্ট খুঁজে পাবো, সেই 4 ভোল্টটাই থাকবে কিন্তু এই 6 কিলো ওহম রেজিস্ট্যান্সের দুপ্রান্তে। তাহলে 6 কিলো ওহমের দুপ্রান্তে কত হলো? 6 কিলো ওহমের দুপ্রান্তে ভোল্টেজ পতন বা বিভব পতন সেটা হলো 4 ভোল্ট। তাহলে এবার ওহমস ল কি বলে? রেজিস্ট্যান্স জানা আছে, তার দুপ্রান্তের ভোল্টেজ জানা আছে, তাহলে আমরা কারেন্ট বার করতে পারবো ডেফিনেটলি। সো ভি আই ইকুয়ালস টু ভি বাই আর। সো ভি কত? ভি হলো 4 এন্ড আর কত? 6 কিলো। 6 কিলো। এবার তোমরা একটু মাথায় রাখবে, রেজিস্ট্যান্সকে যখন আমরা কিলো ওহম রেঞ্জে ইউজ করব তাহলে কারেন্টটাকে পাবো মিলি অ্যাম্পিয়ারে, আর রেজিস্ট্যান্সটাকে যখন আমরা ওহমে ইউজ করব তখন আমরা কারেন্ট পাবো অ্যাম্পিয়ারে। সো বিকজ অফ এটা তোমরা জানো, বিকজ 6 কিলো থাকবে মানে 3টে শূন্য থাকবে, সেটা উপর উঠে গেলে 10 টু দ্য মাইনাস 3 অ্যাম্পিয়ার পাবো। আর যদি ওটাকে অমিট করে দিই ভাবি তাহলে তো মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে থাকা উচিত। তাহলে এটা কত? 6000 করতে পারি বা 6 কিলোই করে দিই। হ্যাঁ, 6 কিলো। 6 কিলো ওহম এটা ভোল্টেজ, তাহলে আমাদের কারেন্ট আছে মিলি অ্যাম্পিয়ারে। তাহলে কারেন্ট আই ইকুয়ালস টু দ্যাট ইজ অফ 2/3 মিলি অ্যাম্পিয়ার। সো এটা কাটলে 2/3 আসছে, দ্যাট ইজ অফ 2/3 ইয়ার কারেক্ট অ্যান্সার। ঠিকঠাক? এটাই আবার সার্কিটের মোট কারেন্ট, বিকজ অফ 6 কিলোর মধ্য দিয়ে 2/3 মিলি অ্যাম্পিয়ার যাচ্ছে, তারপর এখান থেকে ডিভাইড হবে, তাহলে সার্কিটেরও মোট কারেন্ট কিন্তু 2/3। প্রশ্নটা এইভাবে তোমাদের আসতে পারে ঘুরিয়ে। সো জেনার প্রবলেম ইজ ভেরি ইজি প্রবলেম। আর তোমাদের হেল্পের জন্য আর একটা কথা বলে দিই, যেহেতু এইটার সাথে এই যে 4 কিলো ওহম লোড রেজিস্ট্যান্স অলওয়েজ প্যারালাল সার্কিটে থাকে, তাহলে 4 কিলো ওহমের দুপ্রান্তে যা পতন হবে জেনার ভোল্টেজের দুপ্রান্তে তাই হবে। ভাইসি ভার্সাটাও ট্রু, জেনার ভোল্টেজের দুপ্রান্তে যা 4 কিলো ওহমের দুপ্রান্তে তাই। তাহলে এখন জেনারের দুপ্রান্তে যদি 6 ভোল্ট থাকে তাহলে 4 কিলোর দুপ্রান্ত 6 ভোল্ট আছে। ঠিক আছে? ওকে, চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। সো দেখো নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার আমাদের 8 হবে, 7 নয় 8। So in case of SHM, the velocity is plotted along the x-axis and the displacement is plotted along the y-axis. Okay. So the resultant curve is ellipse. আমরা জানি Vx গ্রাফ SHM এর ক্ষেত্রে কিন্তু SHM আমাদের ইলিপস হয়, সেটা আমরা করে দেখাচ্ছি বা দেখবো এখন। And the ratio major axis that is of x, অর্থাৎ x axis এর উপরে মেজর অ্যাক্সিস থাকবে, ঠিক, that is of a লেন্থটা থাকবে। আর মাইনর অ্যাক্সিস কোথায় থাকবে? অ্যালং বি অ্যাক্সিসে। এবং সেই মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিসের রেশিও বলে দিয়েছে 20 পাই। তাহলে তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে ফ্রিকোয়েন্সি কত, ওই SHM টার ফ্রিকোয়েন্সি কত। ভেরি গুড কোশ্চেন। সো তোমরা কি করে করবে বলো? সো লুক এট হিয়ার। তাহলে এবারে আমরা SHM, সো আমরা জানি দ্য ভেলোসিটি অফ অ্যান SHM পার্টিকেল, so v equals to omega root over of a square minus of x square. এইটা হচ্ছে কিন্তু SHM এর ভেলোসিটির এক্সপ্রেশন। তাই তুমি যদি এখানে বোথ সাইডে স্কোয়ার করো, ওমেগা স্কোয়ার পেয়ে গেলে a square minus of x square পেলে। ঠিক আছে? এবার তোমাকে কি কি অ্যাক্সিস চাই? v চাই আর x চাই। তাহলে v চাই x চাই, তাহলে এটা v স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার করে দাও, দ্যাট ইজ অফ a square minus of x square হলো। ঠিকঠাক? এবারে তোমরা যেটা করতে পারো সেটা বোথ সাইডে a স্কোয়ার দ্বারা ডিভাইড করে দাও, তাহলে v স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার a স্কোয়ার সমান সমান 1 মাইনাস অফ x স্কোয়ার বাই অফ a স্কোয়ার। ঠিকঠাক? এইবার এটাকে নিয়ে এদিক চলে আসো, সো v স্কোয়ার বাই অফ ওমেগা স্কোয়ার a স্কোয়ার প্লাস অফ x স্কোয়ার বাই অফ a স্কোয়ার ইকুয়ালস টু 1। যে এক্সটা কি না, যে এক্সটা হলো কিন্তু আমাদের ডিসপ্লেসমেন্ট। ঠিকঠাক? যে এক্সটা হলো আমাদের কিন্তু ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ। তো যদি সরণ x হয় তাহলে আমাদের আবার মেজর অ্যাক্সিসও x বলেছে, আর x অ্যাক্সিসে কিন্তু কি প্লট করেছে? ভেলোসিটি। আচ্ছা, তোমরা সরণটাকে তাহলে কিছু একটা অন্য কিছু ধরে নাও, x না ধরে, যাতে কনফিউশন এড়িয়ে যাওয়া যায়। তাহলে এক্সটাকে তোমরা স্মল এ ধরে নিতে পারো। স্মল এ ধরবো না, স্মল এর কাজ থাকতে হবে পি ধরে নাও, পি ডিসপ্লেসমেন্ট কে পি ধরে।
ডিসপ্লেসমেন্টকে পি ধরে নাও, পি ডিসপ্লেসমেন্টকে পি ধরে নাও, তাহলে পি স্কোয়ার। তাহলে আমাদের রিলেশন কি আসলো দেখো, ডিসপ্লেসমেন্টকে রাখতে বলেছে অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে রিলেশন যেটা আসলো, আমরা নিশ্চয়ই ইলিপসের সমীকরণ জানি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এবারে আমাদের ভিটাকে নিশ্চয়ই আমরা কি ধরবো, এক্স ধরবো, বিকজ অফ ভেলোসিটিকে এক্স অ্যাক্সিসে রাখা হয়েছে। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার হয় প্লাস অফ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হয় ইকুয়ালস টু 1। তাহলে তোমরা খুব ভালোভাবে বলতেই পারছো এখানটা থেকে ভি কে যেহেতু এক্স অ্যাক্সিস রাখা হয়েছে তাহলে এটা এক্স হবে, আর ডিসপ্লেসমেন্ট পি ধরেছি সেই পিটাকে ওয়াই অ্যাক্সিসে রাখা হয়েছে, এবং এক্স অ্যাক্সিসে হয়েছে দেখো মেজর অ্যাক্সিস। তার মানে যে ইলিপসটা হবে সেই ইলিপসের ছবিটা কিন্তু এরকম টাইপের দেখতে লাগবে, এবং এটা হলো ভেলোসিটি অ্যাক্সিস এক্স অ্যাক্সিসে, এবং এটা হলো আমাদের ডিসপ্লেসমেন্ট পি দ্যাট ইজ অফ ওয়াই অ্যাক্সিসে আসে। তাহলে এ ভ্যালু কি পেলে, তাহলে কম্পেয়ার করে তুমি এ ভ্যালু এটার সাথে কম্পেয়ার করে লিখতে পারো, এ সমান তাহলে ওমেগা এ লিখতে পারো, সেমি মেজর অ্যাক্সিসের যে লেন্থ এ সেটা ওমেগা এ লিখতে পারো, আর বিটাকে কি লিখতে পারো, এ লিখতে পারো, তাহলে বিটাকে তুমি এ লিখতে পারো। এবারে দেখো মেজর অ্যাক্সিস এক্স বাই ওয়াই সমান সমান 20 পাই বলে দিয়েছে, তাহলে মেজর অ্যাক্সিসে কে আছে, ওমেগা এ আছে, ওমেগা এ। আর মাইনর অ্যাক্সিস দ্যাট ইজ অফ এইটাকে বি বলা হয়, এটাকে বি, তাহলে তাতে কি আছে, এ আছে, ঠিকঠাক তাতে এ আছে। তার মানে আমরা বলতে পারি না এটা ওমেগা এ বাই এ সমান সমান 20 পাই, ডেফিনেটলি বলতে পারি। চলো আই হোপ এই পর্যন্ত ক্লিয়ার, তোমাদের লেখা কমপ্লিট। তাহলে আফটার দিস আমি একবার রিক্যাপিচুলেশন করে দিচ্ছি। তাহলে এইভাবে ইকুয়েশনটাকে সাজানো হলো, সাজানোর পরে যেহেতু ভেলোসিটিকে এক্স অ্যাক্সিসে রাখা হয়েছে তাহলে ভেলোসিটিকে আমি এক্স অ্যাক্সিসের সঙ্গে কম্পেয়ার করব, আর ডিসপ্লেসমেন্টকে ওয়াই অ্যাক্সিসের সাথে কম্পেয়ার করব। তাহলে ভেলোসিটি যেহেতু রিলেশন হয় এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু 1, তাহলে এ স্কোয়ার সমান সমান এইটা হবে, তাহলে এ সমান কত হবে, নিশ্চয়ই এটা। বি স্কোয়ার সমান সমান এটা হবে, তাহলে বি সমান কত হবে, নিশ্চয়ই এটা হবে। এবার যেহেতু মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিসকে ওরা ডিফাইন করেই দিয়েছে যে মেজর অ্যাক্সিস হবে এক্স অ্যাক্সিসে, তাহলে ভেলোসিটিটা মেজর রোল প্লে করবে, আর মাইনর রোল প্লে করবে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট দ্যাট ইজ অফ অ্যালং ওয়াই অ্যাক্সিসে যেটা আছে, ঠিকঠাক। তাহলে এই ভ্যালুটা বি হয় এবং এই ভ্যালুটা এ হয়, এবং এটা রেশিও বলে দিচ্ছে আবার 20 পাই, দ্যাট ইজ অফ বি বাই এ রেশিও হচ্ছে 20 পাই, ঠিকঠাক। সরি, এ বাই বি রেশিও হচ্ছে 20 পাই, বি বাই এ নয়, মাইনর বাই মেজর নয়, মেজর বাই মাইনর। তাহলে তোমাদের এখান থেকে এ বাই বি দ্যাট ইজ এ বাই বি ইজ রিলেশন 20 পাই, এর ভ্যালু কত, ওমেগা এ, এবং বির ভ্যালু এ দ্যাট ইজ অফ 20 পাই। সো ওমেগা কত আসলো, 20 পাই। ওমেগা মানে আবার কত জানি, 2 পাই এফ সমান 20 পাই, তাহলে এফ সমান কত আসলো, 10 আসলো। তাহলে যে পার্টিকেলটা এসএইচএম করছে তার ফ্রিকোয়েন্সি এসছে 10 হার্জ, দ্যাট ইজ অপশন সি। সো ভেরি ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন ছিল, ঠিক। চলো এবারে পরের প্রশ্নে যাওয়া যাক। সো দেখো, what will be the current of the given circuit in a long time after the switch K is made on? এবং তোমাকে সার্কিটটা দিয়েছে, একটা 6 ভোল্টের সাপ্লাই আছে, একটা K সুইচ আছে, এখানে 200 ওহম 300 ওহমের রেজিস্টার আছে, তার সঙ্গে সিরিজে একটা 2 মাইক্রোফ্যারাডের ধারকত্ব বা ক্যাপাসিটর কানেক্টেড আছে, সিমিলারলি 200 400 আছে, এবং 1 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর কানেক্টেড আছে, এবং মাঝখান তেরো একটা তার দ্বারাও কানেকশন আছে। ওকে, এটা তোমাদের প্রশ্ন। এবারে তোমাদের প্রশ্ন কি না, কারেন্টটা হচ্ছে কত, এবং 4 অপশনস দেওয়া আছে, দ্যাট ইজ 0, 100 মিলি অ্যাম্পিয়ার, 10 মিলি অ্যাম্পিয়ার এন্ড 1 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে কোনটা তোমাদের অপশন হবে? সো সবাই তোমরা জানো যে ডিসি সার্কিটে ক্যাপাসিটরের কোনো রোল নেই, তাহলে ক্যাপাসিটর হ্যাজ নাথিং রোল বা হ্যাজ নান রোল ইন ডিসি সার্কিট, ঠিকঠাক। ডিসি সার্কিটে লং টাইম এফেক্টে ক্যাপাসিটরের কোনো এফেক্ট নেই, তাহলে ক্যাপাসিটরের যদি এফেক্ট না থাকে তাহলে ক্যাপাসিটরের সঙ্গে, অর্থাৎ ক্যাপাসিটর ডিসি কে ব্লক করে দেয়। আমরা জানি ডিসি কারেন্ট ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ফ্লো করতে পারে না, বাট এসি ক্যান।
কিন্তু এসি পারে। কিন্তু ডিসি যেহেতু ক্যাপাসিটার দ্বারা ব্লকড হয়, তাহলে নিশ্চয়ই ক্যাপাসিটার যেখানে আছে সেই সমস্ত সার্কিটে নিশ্চয়ই রেজিস্ট্যান্সেরও কোনো ভূমিকা থাকা না থাকাই উচিত। রেজিস্টারেরও কোনো ভূমিকা নেই, বিকজ রেজিস্ট্যান্স হ্যান্ড অ্যান ইম্পর্টেন্ট রোল যদি সেই সার্কিটের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে পারে, আদারওয়াইজ না। তাহলে ক্যাপাসিটার যে সার্কিটে আছে, তাহলে সেই সার্কিটে কিন্তু রেজিস্টারেরও কোনো ভূমিকা নেই। এখানটায় অ্যান্সার কিন্তু তাহলে স্বভাবতই ভাবে তোমাদের মনে যেটা আসছে সেটা 0। কিন্তু গন্ডগোলটা পাকিয়েছে হচ্ছে এইখানটায়। এইখান থেকে দেখো একটা ব্যাটারি তার বার করে এদিক দিয়ে কানেকশন করা আছে, তাহলে ওইখানে একটা গন্ডগোল হয়ে আছে। যদি ব্যাটারি নয়, সরি, মানে একটা তার কানেক্ট করা আছে, যদি এই কানেকশনটা না থাকতো তাহলে এই পথেও কারেন্ট যেত না, এই পথেও কারেন্ট যেত না, বিকজ প্রত্যেকটা জায়গায় একটা দেওয়াল দাঁড়িয়ে আছে। ক্যাপাসিটার বলছে আমি কারেন্ট ফ্লো করতে দেবো না, তো কারেন্ট ফ্লো করতে দেয়নি, তাহলে কারেন্ট উইল বি 0। বাট এইখানতে একটা পাথ আছে যেখান থেকে কিন্তু কারেন্ট ফ্লো করতে পারে, এবং সেই পাথটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে সেটা কিন্তু আমাদের এইরকম হবে যদি কেটাকে টাচ করে দেওয়া হয়, অর্থাৎ কেটাকে অন করে দেওয়া হলে এবং লং টাইম এফেক্ট পড়ে, যে সার্কিটটা দেখতে লাগবে সেটা হচ্ছে এইরকম দেখতে লাগবে। তাহলে 200, এখানে ধরো ক্যাপাসিটার নেই, ব্লকড, তাহলে ক্যাপাসিটার নেই, ধরো ক্যাপাসিটার কোনো রোল নেই। এখান থেকে একটা 400, তাহলে এটা 200, এটা 400, এটারও তাহলে কোনো ভূমিকা নেই, অ্যাকচুয়ালি 400 এখান থেকে রাখলো, এখান থেকে এটা আসছে, এখান থেকে এটা আসছে, দেখো এখান থেকে তোমাদের সাপ্লাই ভোল্টেজ 6 ভোল্ট আসছে, এখান থেকে 200 আসছে, এবং এইখান থেকে এইটা কিন্তু কানেক্টেড আছে, এখান থেকে এইটা কিন্তু কানেক্টেড আছে। তারপরে দেখো 300 আছে, আর এটাতে কোনো কানেকশন নেই। তাহলে তোমাদের যে সার্কিটটা হবে সেটা কিন্তু এইরকম টাইপের দেখতে লাগবে। এটা 200, এটা হচ্ছে 400, এবং এখানে একটা 6 ভোল্টের সাপ্লাই, ঠিকঠাক 6 ভোল্টের সাপ্লাই আছে। তাহলে কিরকম টাইপের দেখতে লাগলো দেখো। তাহলে কারেন্টটা এইখান থেকে আসবে, এই পথে যাবে, এবং এই পথে আর ফার্দার ফ্লো করতে পারছে না, বিকজ এখানটা ক্যাপাসিটার একটা দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে। তাহলে ও কি করবে, এইখান থেকে কারেন্ট বেরিয়ে এই পথে এসে এইরকম এই পাথ বরাবর 400-র মধ্যে দিয়ে এসে এইভাবে এসে ব্যাটারি নেগেটিভ এন্ডে ঢুকবে, বিকজ এখান থেকে ক্যাপাসিটার যদি রোল না প্লে করে তাহলে ক্যাপাসিটার ডিসকানেক্টেড, ঠিকঠাক। কিন্তু এইখান থেকে কারেন্টটা ফ্লো হওয়ার একটা রাস্তা পাচ্ছে, তাহলে কারেন্ট ওইখান থেকে ফ্লো করবে। এবারে যদি কারেন্ট এইখান থেকে এইখানে আসতো, তাহলে এখানে ক্যাপাসিটার ব্লক করে দিচ্ছে, তাহলে এই পথে কারেন্ট আসতে পারছে না, তাহলে কারেন্টটা লিস্ট পথে যাবে, এবং সেই পথটা হচ্ছে এইরকম। বাকি তোমাকে না দেখালেও চলবে বা না ভাবলেও চলবে। তাহলে কারেন্ট কত আসছে, তাহলে কারেন্ট আই আসছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, এবং এই রেজিস্ট্যান্সটা কিসে আছে, শ্রেণীতে আছে, দ্যাট ইজ 600 হলো। 600 হলো, তাহলে 1/100 অ্যাম্পিয়ার, 1/100 অ্যাম্পিয়ার মানেই হলো 1000 দ্বারা গুণ করলে 10 মিলি অ্যাম্পিয়ার, দ্যাট ইজ ইউর অপশন উইল বি সি, দ্যাট ইজ 10 মিলি অ্যাম্পিয়ার। ঠিকঠাক, মজা আসছে? I hope that. So chalo, moving to the next question, that is of question number 10. So দেখো প্রশ্ন কি বলেছে, a capacitor and a battery and a electric bulb and a switch are connected in the series, and what will be the intensity of the light when actually what will be the intensity of the light from the following cases? ঠিক আছে, সুইচ ইজ টার্নড অন, অর্থাৎ সুইচকে যখন অন করা হবে তখন নিম্নলিখিত চারটের মধ্যে কোনটা আমাদের অপশন হবে। অপশন এ কি বলেছে দেখো, কন্টিনিউসলি ইনক্রিজ, কারেন্টটা বেড়ে যেতেই থাকবে। বি বলেছে গ্র্যাজুয়ালি ইনক্রিজ, অর্থাৎ আস্তে আস্তে বাড়বে ফর সাম টাইম, কিছুক্ষণ সময় নিয়ে, দেন বিকাম স্টেডি, একটা স্টেডি স্টেটে আসবে। শার্পলি রাইজেস ইনিশিয়ালি, খুব দ্রুততাই বাড়বে, এবং দেন গ্র্যাজুয়ালি ডিক্রিজেস, এটা বলছে। ডি অপশন বলেছে গ্র্যাজুয়ালি ইনক্রিজেস এন্ড গ্র্যাজুয়ালি ডিক্রিজেস, তাহলে আস্তে আস্তে বাড়বে এবং আস্তে আস্তে কারেন্টটা হচ্ছে ফল করবে, এটাই বলতে চেয়েছে। সো কন্টিনিউয়াসলি ইনক্রিজ, তাহলে আনলিমিটেড কি সোর্স আছে আমাদের হাতে? আনলিমিটেড সোর্স নেই। তাহলে একটা ব্যাটারি দিয়েছে একটা ফিক্সড ভোল্টেজ তার, তাহলে সে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করে যেতে কখনোই পারে না। তার মানে কন্টিনিউয়াসলি ইনক্রিজ অর্থাৎ ক্রমাগত বেড়ে থাকা বা বেড়ে যেতে থাকা, সেটা কখনোই হতে পারে না।
তাহলে এটা অপশনটা ভুল। গ্র্যাজুয়ালি ইনক্রিজ ফর সাম টাইম দেন বিকাম স্টেডি, কারেন্ট খানিকক্ষণ সময় ধরে বাড়তে থাকবে, তারপরে স্টেডি স্টেটে চলে আসবে, আর কোনো কারেন্ট বাড়বে না বা ডিক্রিজ হবে না। বাট আমরা এক্ষুনি পড়েছি ক্যাপাসিটার ডিসি কারেন্টকে ব্লক করে দেয়। তার মানে তুমি যদি ছবিটা আঁকো গিভেন কন্ডিশন থেকে, তাহলে ক্যাপাসিটার ইলেকট্রিক বাল্ব মানে একটা রেজিস্ট্যান্স ছাড়া কিছু না। তাহলে রেজিস্ট্যান্স এরকম একটা ব্যাটারি সিরিজে আছে সবার সাথে, এবং এটা একটা তোমার সুইচ কে, চাবি কে, ঠিক। তাহলে এটা একটা রেজিস্ট্যান্স আর ভাবো, এটা হচ্ছে ক্যাপাসিটার সি ভাবো। তাহলে এটা হচ্ছে তোমাদের সিআর সার্কিট, ঠিক আছে। এবং এটা হলো ডিসি সিআর সার্কিট। তোমরা পড়েছো এসি তে সিআর সার্কিট, বাট এটা ডিসি সিআর সার্কিট, ঠিক আছে। ডিসি সিআর সার্কিটের রুল হলো কারেন্টটা কিন্তু খুব শার্পলি ফার্স্ট অফ অলই রাইজ করে যাওয়া, তারপরে যেহেতু ক্যাপাসিটার ডিসি কে ব্লক করে দেয়, তাহলে সেই ক্যাপাসিটার মধ্যে দিয়ে কারেন্ট আস্তে আস্তে করে ডিক্রিজ করে যাবে, এবং বাল্বের মধ্যে তো কোনো কারেন্ট পাস করবে না, ফলে বাল্বটাও ইন্টেন্সিটিও কিন্তু আস্তে আস্তে করে ফল করতে থাকবে। দ্যাট ইজ ইয়োর অপশন উইল বি কিন্তু সি। তাহলে শার্পলি রাইজেস ইনিশিয়ালি, তাহলে প্রথমে খুব দ্রুত হারেই বাড়বে, দেন গ্র্যাজুয়ালি ডিক্রিজেস, এবং তারপরে কারেন্টের ইন্টেন্সিটি অর্থাৎ বাল্বের ইন্টেন্সিটি আস্তে আস্তে করে কিন্তু ডিক্রিজ করে যাবে, বিকজ ডিসি ব্লকড হয়ে যায় ক্যাপাসিটার দ্বারা, ঠিক। বিকজ ক্যাপাসিটার ব্লকড বা ব্লক দা ডিসি কারেন্টকে ক্যাপাসিটার হচ্ছে কে ব্লক করে দেয়, ক্যাপাসিটার ব্লক করে দেয়, তাহলে কারেন্ট যাবে না, ফলে ইন্টেন্সিটি অফ লাইট ফল করে যেতে থাকবে। তাহলে কি হবে? গ্র্যাজুয়াল শার্পলি রাইজেস এন্ড ইনিশিয়ালি এন্ড গ্র্যাজুয়ালি ডিক্রিজেস, এটাই তোমাদের অপশন হবে। এবং কারেন্টের যে রেট হবে এবং কারেন্টের যে গ্রাফটা হবে ডিউরিং দ্য গ্রোথ অফ দ্য কারেন্ট এন্ড ডিকে অফ দ্য কারেন্ট, দুটোই পসিবল। গ্রোথ অফ দ্য কারেন্টে এরকম ভাবে কারেন্টের গ্রোথ হবে, এবং এই গ্রোথ যেটুকু টাইম সেটা খুবই কম সময়, সেটা হলো 0.623 সেকেন্ডের মধ্যেই কিন্তু কারেন্টের গ্রোথ হয়ে যায়, ঠিকঠাক। ওকে, সো আই হোপ ক্লিয়ার। সো অপশন সি। সো আজকের ক্লাস আমরা হচ্ছে কি এই পর্যন্ত শেষ করব। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। আজকে আমরা 10খানা প্রশ্ন ডিসকাস করেছি 2018 জেইই পেপারের অফ ফিজিক্সে। সো নেক্সট ডেতে আমরা হচ্ছে আরো বেশি করে কোশ্চেন ট্রাই করব, আরো বেশি করে কোশ্চেন অ্যাটেম্প করব। সো ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিও, লাইক করে দিও, এবং স্টে টিউনড উইথ আওয়ার জার্নি উইথ ফিজিক্স, এবং খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো, এবং অল দ্য বেস্ট ফর ইউর জেইই এক্সাম।